হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের দশম শ্রেণীর যে থার্ড চ্যাপ্টার, সেটা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আজকে আমরা জানবো কম্পাউন্ড ইন্টারেস্ট কি জিনিস, এর গুরুত্ব কতখানি এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি। তার আগে একটা গল্প বলি। যার নাম সুদীপ, একজন নাম হীরালাল। এসবিআই ব্যাংক সরল সুদ দেয় এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চক্রবৃদ্ধি সুদ দেয়। এই সুদীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 100 টাকা রেখেছে এবং তার বার্ষিক সুদের হার 10%, আর হীরালাল রেখেছেন পাঞ্জাব ব্যাংকে 100 টাকা এবং তারও বার্ষিক সরল সুদের হার 10%। একটা ব্যাংকে সরল সুদ দেয়, একটা ব্যাংকে চক্রবৃদ্ধি সুদ দেয়। এরা বলছে আমাদের 2 বছর পর কার কত টাকা হবে সেটা লক্ষ্য করি। দেখো, সরল সুদের তো আমরা শিখেছি, সরল সুদের বার্ষিক বলেছে 10% সরল সুদের হার। তার মানে কত, 1 বছরে তার 10 টাকায় সুদ দেবে কেবল মূলধনের উপর। 2 বছরে সুদ হয় PRT বাই 100, তাহলে 100 ইন্টু আর এর মান কত 10 ইন্টু টি হচ্ছে আমার 2 বছর বাই 100 কেটে গেল, তাহলে আমার 20 টাকা। তাহলে 2 বছরে আমার সুদ হলো 20 টাকা। 2 বছরে মোট টাকা কত হবে? দেখো, আমার 100 টাকা তো ছিলই, 100 টাকা ছিল প্লাস 20 টাকা আমার সুদ হলো, তাহলে মোট টাকা হচ্ছে আমার 120 টাকা। এখানে লক্ষ্য করো, কেবল 10% সুদের হার, মানে প্রতি বছর 100 টাকার উপর 10 টাকায় তুমি সুদ পাবে। কেবল তুমি যে টাকাটা জমা করেছ তার উপরেই সুদ দেবে। এইটাই হচ্ছে সরল সুদের মূল নিয়মটা। হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছরের সুদ হবে আমার PRT বাই 100, মানে 1 বছরের সুদ হবে 100 ইন্টু আর এর মান 10, টাইম হচ্ছে 1 এবং বাই 100, তাহলে 100 কেটে যায়, তাহলে 1 বছরের সুদ হয় আমার 10 টাকা। চক্রবৃদ্ধি সুদের মূল নিয়ম হচ্ছে যে টাকাটা তোমার সুদ, সেটা মূলধনের সাথে যুক্ত হয়ে তোমার মোট মূলধনের উপর সুদ নির্ণয় হবে। 1 বছর পর মোট টাকা হচ্ছে আমার 100 টাকা তো ছিলই, প্লাস আরো 10 টাকা যোগ হলো, 10 টাকা সুদ যেহেতু, তাহলে 110 টাকা। তাহলে 1 বছর পর আবার মোট টাকা হলো 110 টাকা। এইবারে দ্বিতীয় বছর যখন সুদ দেবে ব্যাংক, তখন ওই মোট টাকাটার উপর সুদ দেবে। অর্থাৎ যে টাকা তুমি জমা দিয়েছো এবং ব্যাংক যে 10 টাকা সুদ দিয়েছে, মোট টাকা হচ্ছে তোমার 110 টাকা। সেই 110 টাকার উপর তুমি আবার 10% সুদ পাবে। তাহলে সেকেন্ড বছরের সুদ হচ্ছে আমার কত, আমার পি হচ্ছে এখানে কত 110 টাকা, আর কিন্তু আমার 10% রয়েছে, টাইমটা হচ্ছে আমার 1 বছর। তাহলে এই ক্ষেত্রে 110 ইন্টু আর হচ্ছে 10 ইন্টু টি হচ্ছে 1 বছর বাই 100, তাহলে 0 কেটে দাও, তাহলে 11 টাকা। দেখো, 1 বছর পরে তার 10 টাকা সুদটা বেড়ে 11 টাকা হচ্ছে। তাহলে এবারে 2 বছর পর মোট টাকা তার কত হচ্ছে, দেখো তো, মোট টাকা হচ্ছে আমার 110 টাকা ছিল প্লাস আরো 11 টাকা যোগ হচ্ছে, তাহলে মোট হচ্ছে 121 টাকা। এক্ষেত্রে দেখো, 2 বছরে এর মোট টাকা হয়েছে 120 টাকা, কিন্তু এর 2 বছরে মোট টাকা হয়ে গেল 121 টাকা। এটাই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। একটা জিনিস সবসময় তোমরা মনে রাখবে যে সরল সুদে কেবল তুমি যে টাকাটা জমা করবে ব্যাংকে বা যেখানে, তার উপরেই কেবল তোমার প্রত্যেক বছর সুদ নির্ধারণ হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তুমি চক্রবৃদ্ধি সুদে কেবল তুমি যে টাকাটা তুমি জমা করবে, এখানে দেখো 100 টাকা জমা করেছিল, তার 1 বছর পরে তাকে 10 টাকা সুদ দেই, তারপর আবার 110 টাকার উপর সুদ কাউন্ট হবে। সেই 110 টাকার উপর সুদ কাউন্ট 11 টাকা হয়েছে। এরকম ভাবে প্রত্যেক বছর তার সুদটা মূলধন হিসেবে যুক্ত হয়ে তার উপর সুদ দেওয়া হয় ব্যাংকে, এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? এখন দেখো তো, এই যে মোট টাকা এই 121 টাকা, এইটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ প্লাস মূলধন সমান সমূল চক্রবৃদ্ধি। আর যে 21 টাকা বৃদ্ধি পেয়েছে, এই 21 টাকা বলা হয় চক্রবৃদ্ধি সুদ। চলো
এইবারে আসি আসল অঙ্কে। এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝে নাও। এটা যদি বুঝতে পারো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ তোমাদের ক্ষেত্রে জলের মতো হয়ে যাবে। সূত্র তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। দেখো কিভাবে তৈরি করছি আমরা। সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদের সূত্র তৈরি হয় কিভাবে দেখো। সাপোজ ধরে নাও একজন ব্যক্তির নাম রাম। রাম পি টাকা মূলধন এবং সুদের হার হচ্ছে আর এবং টাইম হচ্ছে 1 বছর। তাহলে 1 বছর পর তার কত টাকা সুদ হবে সেটা দেখো একবার। 1 বছরে রামের মোট সুদ কত হয় বলো তো? পি আর টি বাই 100। তাহলে পি ইন্টু আর ইন্টু কত 1 বাই 100। তাহলে 1 বছরে রামের মোট সুদ হচ্ছে পি আর বাই 100 হচ্ছে তো। আচ্ছা 1 বছরে রামের মোট টাকা কত হলো বলো তো? মোট টাকা কত হলো? ওর কত টাকা ছিল? পি টাকা ছিল প্লাস ব্যাংক তাকে কত সুদ দিল? পি আর বাই 100। তাহলে পি আর বাই 100 এটা হচ্ছে তার 1 বছরের মোট টাকা। এখন তুমি বুঝতে পেরেছো চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি? আমি ব্যাংকে যে টাকা জমা রেখেছি এবং ব্যাংক আমাকে যে টাকা দিয়েছে অর্থাৎ যে সুদ দিয়েছে অর্থাৎ মূলধন এবং সুদ সেটা যুক্ত হয়ে আবার নতুন মূলধন তৈরি হয়ে যায়। তাহলে আমার নতুন মূলধন কত হবে? নতুন মূলধন টাকা এটা হচ্ছে আমার অর্থাৎ মূলধন প্লাস সুদ সমান নতুন মূলধন। তাহলে পি প্লাস পি আর বাই 100 এইটা হচ্ছে আমার নতুন মূলধন। এবার এই টাকাটার উপর আমার সুদ কাউন্ট হবে। তা সুদের হার হচ্ছে আমার সুদের হার 8% এবং আবার 1 বছর রেখেছি অর্থাৎ টি সমান তাইলে আরেক বছর। ফার্স্ট বছরে তার মোট টাকা হয়েছে এটা পি প্লাস পি আর বাই 100। এবার দ্বিতীয় বছরে আমার সুদ কত হবে দেখো তো। দ্বিতীয় বছরে সুদ কত হবে? দ্বিতীয় বছরের মূলধন কত আমার? এটা। তাহলে পি প্লাস পি আর বাই 100 এটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন ইন্টু আর হচ্ছে আমার আর পার্সেন্ট টি হচ্ছে আমার 1 বছর পি আর টি বাই 100 এটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের সুদ। আচ্ছা দ্বিতীয় বছরে তাহলে আমার সুদ এটা হচ্ছে পি প্লাস পি আর বাই 100 ইন্টু আর ইন্টু 1 বাই 100 এটা আমার দ্বিতীয় বছরের সুদ। দেখো দ্বিতীয় বছরে মোট টাকা কত হবে? দ্বিতীয় বছরের মূলধন আমার কোনটা? এটা পি প্লাস পি আর বাই 100 মোট টাকা সমান তাহলে এটা মূলধন হচ্ছে আমার পি প্লাস পি আর বাই 100 এটা হচ্ছে আমার মূলধন। মূলধনের সাথে সুদটা যুক্ত করলে তো আমার মোট টাকা পাই। তাহলে দ্বিতীয় বছরের সুদ আমার কত হয়েছে? এটা পি প্লাস পি আর বাই 100 ইন্টু আর বাই 100 এটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের সুদ যুক্ত এইটা। দ্বিতীয় বছরে তাহলে মোট টাকা কত হবে? আমার মূলধন প্লাস সুদ সমান মোট টাকা। পি প্লাস পি আর বাই 100 যদি কমন নেই তাহলে আমার থাকছে কি 1 প্লাস এখানে বেশি থাকছে আর বাই 100 এটা থাকছে। এখন এখান থেকে কি কমন নেবে দেখো। এই দুটার থেকে পি কমন নেওয়া যায়। তাহলে পি কমন নেওয়া এই দুটার থেকে তাহলে পি কমন নিলে হয় 1 প্লাস আর বাই 100 ইন্টু এখানে 1 প্লাস আর বাই 100। তো দেখো তো তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 দুটো একই থাকলে তার কি হয়? স্কয়ার হয়ে যায়। তাহলে 1 প্লাস আর বাই 100 তার স্কয়ার। তাহলে দেখো দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু। এটা দ্বিতীয় বছরের। তৃতীয় বছরের তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল 3। অনুরূপে n বছরে মোট সমূল চক্রবৃদ্ধি হবে n বছরে মোট সমূল চক্রবৃদ্ধি বা এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি বা এটাকে বলা হয় সবৃদ্ধি মূল। সমূল চক্রবৃদ্ধি কত হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল n। এটা হচ্ছে n বছরে। n বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল n। বুঝতে পেরেছ?
তাহলে এটাই হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধির মূল সূত্র। চক্রবৃদ্ধি সুদ সমান কি হয়? সমূল চক্রবৃদ্ধি মানে এখানে মূলধন এবং চক্রবৃদ্ধি সুদটা এখানে লুকিয়ে রয়েছে। তাহলে এই সমূল চক্রবৃদ্ধির থেকে 1 প্লাস আর বাই 100 তার হলেন, এখান থেকে যদি আমি মূলধনটা বিয়োগ করে দিই তবেই তো আমার চক্রবৃদ্ধি সুদ চলে আসবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হলেন মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কেবল এই দুটো সূত্র তোমরা মনে রাখো, দুটো সূত্রেই সমস্ত চ্যাপ্টার কভার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো আবার কমেন্ট বক্সে কমেন্ট করো, লিখে নাও। এবারে দেখো অঙ্কে আসি। এই 6.1 পেজ হচ্ছে 112। দেখো প্রথম অঙ্ক হচ্ছে, আমার কাছে 5000 টাকা রয়েছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? হিসাব করে লিখি। 2 বছরই বলছি, সুদে আসলে মোট কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে কোন সূত্র কাজে লাগাবো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হলেন। আর যেটা সুদ আসল সেটাই সমূল চক্রবৃদ্ধি। সরল সুদে কেবল জেনে এসেছে যে সুদ আর আসল যদি সংযুক্ত হয় তাহলে হয় সবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি সুদে কি জানলে? যে সুদ এবং আসল যদি যুক্ত হয় সেটাকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়ে থাকে। মূলধন পি সমান দেওয়া রয়েছে 5000 টাকা, সুদের হার আর সমান দেওয়া রয়েছে 8.5%। সময়টা সবসময় n দ্বারা প্রকাশ করা হয়। সময় n সমান দেওয়া রয়েছে 2 বছর। তাহলে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত হয়? 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। যেহেতু n এখানে 2, এখানে পি কত? পি হচ্ছে 5000 টাকা, 1 প্লাস আর কত? 8.5 বাই 100 তার স্কয়ার। 8.5 এটাকে উঠাও এখানে, তাহলে হচ্ছে 10। 5 দিয়ে কাটো, 5 17 85, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে দেখো তো? 5000 ইন্টু 1 প্লাস 17 বাই 200 তার স্কয়ার সমান 5000 ইন্টু এখানে 200 যদি আমি লসাগু করি তাহলে কত হয়? 200 প্লাস 17 সমান কি লিখতে পারি বলো তো? তাহলে 217 বাই 200 তার স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি 5000 ইন্টু 200 সাথে 17 যোগ করলে কত হয়? 217। তাহলে 217 বাই 200 গুণিত 217 বাই 200। ওকে, তাহলে কটা শূন্য কাটবে কি বলো তো? এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটছে, এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য কাটবে। 4 5 20। 217 ইন্টু 217 গুণ করো, কত হচ্ছে দেখো তো? 7 7 49, 9 হাতে রইল 4, 7 কে 7 4 11, 1 হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 15 ইন্টু 217 কে 217 ইন্টু 217 এর সাথে 2 গুণ করলে হয় কি? 7 দুগুণে 14, 4, 2 কে 2 আর 3, 2 দুগুণে 4, তাহলে 9 7 আর 8, 5 6 4 10 0 আর রইল 1, 3 আর 4, 2 6 1 7, 47,089 টাকা বাই 4 দুগুণে 8। তাহলে 8 দ্বারা এবার এটাকে ভাগ করো তো কত হচ্ছে দেখো? 8 দ্বারা ভাগ করো, দেখো 5 8 40, 6 8 48, তাহলে 5 8 40, 7 0, 7 8 56, 8 8 64, 8 8 64, 4 কত? 10, 6 10, 68, 8 8 64, 4, এবারে 49 নেমে যাবে। তাহলে 5 8 6 8 48, 1 দশমিক দিয়ে একটা 0, 8 1 8, 2 10, দশমিক দিয়ে একটা 0, 8 দুগুণে 16, 4 দশমিকের জন্য একটা 0, 5 8 40। এটা হচ্ছে 5886 টাকা
5,886.125 টাকা। এটাকে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা নিতে হয় তাই এটাকে এইভাবে লেখা হয় 5,886.13 টাকা। বুঝতে পেরেছো? দেখে দাও, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল হবে 5,886 টাকা 13 পয়সা। দেখো তাহলে 2 বছরে আমার কত টাকা বাড়ছে? 5,000 টাকায় 886 টাকা 2 বছরে আমি সুদ পাচ্ছি। ভাবো চক্রবৃদ্ধি সুদের এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষমতা। 1 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছ? লিখে নাও। দেখো 2 নম্বরের অঙ্কে কি বলা হয়েছে? 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এখানেও মূলধন হচ্ছে আমার 5,000 টাকা, সুদের হার হচ্ছে আমার 8% এবং সময় হচ্ছে আমার 3 বছর। তাহলে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি, 3 বছরে সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R বাই 100 তার হোল n এখানে n সমান হচ্ছে 3। বুঝতে পেরেছ? এবার দেখো মূল টপিকে আসি। P এখানে কত? 5,000 টাকা ইন্টু 1 প্লাস আর এখানে কত? 8 বাই 100 ইন্টু তার হোল কিউব। এখানে দেখো তো 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100 কেটে গেল। তাহলে আমার 5,000 ইন্টু 1 প্লাস 2 বাই 25 তার হোল কিউব সমান 5,000 ইন্টু এখানে 25 লসাগু যদি হয় তাহলে 25 কে 25 প্লাস 2 তার কিউব। 5,000 ইন্টু 25 দিয়ে কত হয়? 27। তাহলে 27 বাই 25 তার কিউব। 27 বাই 25 তার কিউব। এখন দেখো তো 27 বাই 25 তাহলে কিউব আছে রয়েছে অতএব 3টা কিউব এরকম। তাহলে 5,000 এখানে লিখি, তাহলে 5,000 গুণিত 27 বাই 25 ইন্টু 27 বাই 25 ইন্টু 27 বাই 25। ওকে, এবার কাটাকাটি করো। দেখো 25 দিয়ে 25 দুগুণে 50 হয়, হয়তো বেশ 25 দিয়ে কেটে গেল। 8 25 হয় 200, হয়তো এই 27 এই 27 27 27 হয় 729। 8 27 কত হয় বলো তো? 7 8 56 6 হাতে রইল 5, 8 দুগুণে 16 আর 5 21, 216। তাহলে 216 ইন্টু 729 গুণ করো, কত হয় দেখো? ও আগে 25 দিয়ে ভাগ করতে হবে। 54 4 হাতে রইল 5, 6 দুগুণে 12 আর 5 17 7 হাতে রইল 1, 6 7 42 আর 1 43 ইন্টু 729 কে 729 হয় ইন্টু 9 দুগুণে 18 আর 8, 2 দুগুণে 4 রেখে 5, 7 দুগুণে 14, 4 9 7 16 6 হাতে রইল 1, 8 রেখে 9 2 11 আর 3 14 4 হাতে রইল 1, 5 আর রেখে 6 4 10 আর 7 17 7 হাতে রইল 1 14 আর রেখে 15। তাহলে 1,57,464 হচ্ছে। একে আবার 25 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে মোট 1,57,464 বাই 25 সমান কত হচ্ছে দেখো তো? 25 দিয়ে ভাগ করো, 4 25 100, 5 25 6 25, 6 25 হয় 150। তাহলে এখানে 7 এখানে 4টা নামাও, 25 দুগুণে 50 24, তাহলে একটা 6 নামাও, 6 নাচ্ছে। তাহলে 8 25 200, 9 25 225, 10 25 9 25 225, 225 5 1 6 2 21, 214। 8 25 200, 8 25 200 হয়
এখানে আছে তাহলে 14, তাহলে দশমিক দিয়ে দাও একটা শূন্য। 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125, এখানে 15, দশমিকদের জন্য একটা শূন্য, 6 পঁচিশে 150। তাহলে এটা তোমরা ভাগ করে দেখবে, মোট হচ্ছে 6298 টাকা, 6298.56 টাকা। তাহলে যদি আমি 5000 টাকা জমা রাখি 8% চক্রবৃদ্ধি সুদে, তাহলে আমার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 6298 টাকা 56 পয়সা। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে নাও। 3 নম্বরের অঙ্কটা দেখো, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। গৌতম বাবু মূলধন সমান 2000 টাকা। গৌতম বাবু সুদের হার কত? 6% সুদ হারে দেব, মানে 100 টাকায় আমি 6 টাকা দেব 1 বছরের মধ্যে। এখন সময় আমার কত বলা হয়েছে? 2 বছর। 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হয়? P × 1 + R/100। তাহলে P এখানে কত? 2000 × 1 প্লাস আর এখানে কত? 6% বাই 100, তার কত বছর? 2 বছর। বেশ, এবারে কি করবে? সিম্পল অঙ্ক করো। এবারে দেখো কি হবে, 2000 গুণিত 1 প্লাস 6/100 লসাগু করো, এটা কত হবে বলো তো? 100 যদি আমি লসাগু করি তাহলে 100 প্লাস 6 তার স্কয়ার সমান কত হবে? 2000 গুণিত 106/100 গুণিত 106/100 হবে তো? এখানে দেখো নিচের দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও। আবার 5 × 2 হয় 10। বেশ, এখন 106 গুণিত 106 গুণ করো, কত হচ্ছে দেখো? 106 গুণিত 106, তাহলে 636 × 000 গুণিত 106 কে 106, 6 3 6 6 12 2 1 1, তাহলে 11236/5, 11236/5। এটাকে 5 দিয়ে ভাগ করো, কত হবে দেখো? 5 × 2 = 10, 12, 5 × 2 = 10, আবার 2, তাহলে এখানে 3টা নামবে, 4 5 20, 3, আবার 6 নামবে, 5 7 35, 1 দশমিক দিয়ে একটা শূন্য দাও, 5 × 2 = 10, তাহলে 2247 টাকা 20 পয়সা। অতএব 2247.20 টাকা। তাহলে আমার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 2247 টাকা 20 পয়সা। এখন যেহেতু এখানে বলেছে কেবল চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে আমার কত? দেখো তো, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার মোট কত টাকা? সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 2247 টাকা 20 পয়সা, মাইনাস আমি কত টাকা ধার নিয়েছি? 2000 টাকা। এটা বিয়োগ করো, তবেই কত হচ্ছে দেখো? 247 টাকা 20 পয়সা। এটা হচ্ছে আমার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছরে তাকে কত সুদ দিতে হবে? 247 টাকা 20 পয়সা 2000 টাকার উপর। বুঝতে পেরেছ? চলো লিখে নাও অঙ্কটা, তারপর 4টা করি। দেখো 4 নম্বরের অঙ্কটা বলেছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? মূলধন 30,000 টাকা, সুদের হার হচ্ছে আমার 9% এবং সময় হচ্ছে আমার 3 বছর। তাহলে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হয়? P × 1 + R/100 তার হোল নাকি? তাহলে P এখানে কত? P হচ্ছে আমার 30,000 × 1 + R কত? আমার 9/100,
তার হোল n মানে হোল কিউব। দেখো তো 30,000 ইন্টু এখানে লসাগু যদি 100 করি তাহলে 100 প্লাস 9 তার কিউব, তাহলে 30,000 ইন্টু 109 তাহলে তার কিউব আছে মানে তিনটা 109 বাই 100 গুণ, তাহলে 109 বাই 100 গুণিত 109 বাই 100 গুণিত 109 বাই 100 গুণ করো। এবারে দেখো কাটাকাটি করো, উপর নিচে শূন্য কি কি কাটছি দেখো। দেখো নিচের দুটা শূন্য উপরের দুটা শূন্য কাটছি, আবার এখানে দুটা শূন্য এখানে দুটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা দেখো 109 গুণিত 109 হয় 11,881। 11,881 সাথে আমি 3 ইন্টু 109 গুণ করলে হয় 327। 11,881 সাথে 327 যদি গুণ করা হয় তাহলে হয় এই সংখ্যাটা, তাহলে 38 85 0 87 বাই 100 হয়তো। এবার দেখো এর মানে কি নিচে দুটো শূন্য আছে, ওদের দুটা সংখ্যার আগে দশমিক দিব, তাহলে 38,850.87 টাকা। তাহলে আমার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হয় 38,850 টাকা 87 পয়সা। এটা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। আমাদের কি বলেছি 3 বছরে চক্রবৃদ্ধি সুদ, তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয় 38,850 টাকা 87 বিযুক্ত 30,000। দেখো 38,850 টাকা 87 পয়সা আনলে 30,000 টাকা বিয়োগ করো, কত হচ্ছে 8,850 টাকা 87 পয়সা। তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,850 টাকা 87 পয়সা। বুঝতে পেরেছো 4 অঙ্কটা? চলো 5 অঙ্কটা তোমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, আজকের বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। দেখো এই ধরনের অঙ্ক কি করে করতে হয়, যখনই আর কি একটা পূর্ণ থাকবে অর্থাৎ ভগ্নাংশের বছর থাকবে 2.5 বছর 3.5 বছর 4.5 বছর, সেক্ষেত্রে প্রথমে পূর্ণ সংখ্যার যে বছর প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করবে, তারপর সেটা 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি বার হয়ে যাবে। কিভাবে অঙ্কগুলো করতে হয় দেখে নাও। 2 বছরের ক্ষেত্রে দেখো 2 বছরের ক্ষেত্রে আমার মূলধন কত হচ্ছে, মূলধন হচ্ছে আমার 80,000 টাকা। সুদের হার হচ্ছে আমার 5%, সুদের হার 5%, সময় প্রথম 2 বছর। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিতে কত হবে, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে পি, তাহলে 80,000 ইন্টু 1 প্লাস আর সমান 5 বাই 100 তার হোল 2। এটা হচ্ছে আমার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে কত হবে দেখো, তাহলে 80,000 গুণিত 100 প্লাস 1 মানে এটা কত হবে 100 লসাগু 100 প্লাস 5 তার স্কয়ার। তাহলে লিখতে পারি 80,000 গুণিত 105 বাই 100 গুণিত 105 বাই 100। তাহলে দেখো তো কি হবে, এখানে কাটাকাটি করো, দুটা শূন্য এখানে দুটা শূন্য এখানে দুটা শূন্য এখানে দুটা শূন্য কেটে গেল, তাহলে আমার কত হচ্ছে আচ্ছা দেখো তাহলে কত হচ্ছে, তাহলে 8 গুণিত 105 গুণিত 105 কত হয় বলতো? এই ধরনের একটা ট্রিক শিখিয়েছি। 5 5 হয় 25 আর 10 এর সাথে এর পরের সংখ্যা কত 11, তাহলে 11 ইন্টু 10 হয় 110, তাহলে 11,025
তাহলে 11,025 ইন্টু 8 যদি গুণ করা হয় তাহলে কত হইতে কত 5 8 40 শূন্য 8 2 16 4 20 শূন্য আর 2 8 11 88,000 তাহলে 88,200 টাকা। তাহলে 2 বছরে আমার সমগ্র চক্রবৃদ্ধি হচ্ছে 88,200 টাকা হচ্ছে। তাহলে এই যে 2 বছরে এটাই তো আমার মূলধন। তাই এবারে হাফ বছরের ক্ষেত্রে, আড়াই বছরে যেহেতু বলেছে, হাফ বছরের ক্ষেত্রে দেখো তো এবার 88,200 টাকা যেটা রয়েছে এইটা কি আমার 2 বছরের সমগ্র চক্রবৃদ্ধি, আর সমগ্র চক্রবৃদ্ধিটা আবার হাফ বছরে কত সুদ দেবে এটাই। তাহলে দ্বিতীয় হাফ বছরের ক্ষেত্রে মূলধন কত আমার 88,200 টাকা। তাহলে দ্বিতীয় হাফ বছরের ক্ষেত্রে আমার মূলধন হচ্ছে 88,200 টাকা। ওকে, সুদের হার কত আর পার্সেন্ট, আর সুদের হার এখানে 5%। ওকে, সময় এখানে কত অর্ধেক বছর, হাফ বছর। তাহলে হাফ বছরে আমার সুদ কত হয় দেখো তো, হাফ বছরে আমার সুদ হবে, সুদ সমান কি হবে পি আর টি বাই 100। তাহলে পি হচ্ছে আমার 88,200, আর কত আর হচ্ছে আমার 5%, টি কত অর্ধেক বছর বাই 100। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, তাহলে কত রয়েছে দেখো তো, আবার 2 দিয়ে এটাকে কাটো, 4 2 8 4 2 8 2 1 কে 2 441। তাহলে 441 গুণিত 5 সমান কত হচ্ছে দেখো, 5 1 কে 5 4 5 20 শূন্য হাতে হলো 2 4 5 20 আর 2 22। তাহলে 2,205 টাকা। এটা হচ্ছে অর্ধেক বছরের সুদ। তাহলে আমার আড়াই বছরে সমগ্র চক্রবৃদ্ধি কত হবে বলো তো, তাহলে 2.1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে আমার 88,200 টাকা। 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, আর এটা সমূল চক্রবৃদ্ধির সাথে যোগ হয়ে যাবে। তাহলে 88,200 যুক্ত 2,205, তাহলে কত হচ্ছে দেখো তো, 88,200 থেকে আরো 2,000 যোগ করলে হয় 90,405 টাকা। তাহলে আড়াই বছরে আমার সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 90,405 টাকা। বলো বুঝতে পারলে কি নাই? 2 বছরের প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের হয়েছে 88,200 টাকা। তারপর সেই 88,200 টাকার আমার সুদ কাউন্ট হবে কত হাফ বছরে। তাহলে হাফ বছরে আমার যে সুদটা হচ্ছে সেটা হচ্ছে 2,205 টাকা। এই 2,205 টাকাটাই কি আবার মূলধনের সাথে যুক্ত হয়ে সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে এই 88,200 প্লাস 2,205 সমান হচ্ছে 90,405 টাকা। তাহলে আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 90,405 টাকা। বুঝতে পেরেছ? আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই 5টি অঙ্কই খুব ভালোভাবে তোমরা প্রথমে টেক্সট বুকটা ভালো করে পড়বে, তারপর এই অঙ্কগুলো করবে। অবশ্যই তোমাদের সাহায্য হবেই, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে নতুন আপডেট পাওয়ার জন্য। চলো ততক্ষণেই সবাই সুস্থ থেকো, ভালো থেকো।